আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি RTV সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান এসকে ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, আকস্মিকভাবে অথবা দীর্ঘ মেয়াদ জুড়ে আমাদের শরীর যে সকল স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয় তার মধ্যে বহুল প্রচলিত বা বহুল আলোচিত এবং ভয়ঙ্কর একটি শব্দ হচ্ছে হার্ট অ্যাটাক। যখন কোনো ব্যক্তি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তখন তিনি শুধু নন, তার আশেপাশের পরিবেশ সব কিছুই বলে দেয় যে খুব জটিল একটি অবস্থা। এবং এছাড়াও হার্ট অ্যাটাক ছাড়াও হৃদরোগের বিভিন্ন রকম রোগ রয়েছে, বিভিন্ন কারণ রয়েছে, বিভিন্ন ধরন রয়েছে। সেই সব প্রসঙ্গেও আজকে আমরা আলোচনা করতে চাই। আমাদের আজকের আলোচনার বিষয় হার্ট অ্যাটাক এবং হৃদরোগজনিত অন্যান্য সমস্যা। প্রিয় দর্শক, আপনারাও চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন এবং বিভিন্ন প্রশ্ন করতে পারবেন স্ক্রিনে দেখানো নম্বর দেখে। এছাড়াও এই অনুষ্ঠানটি যদি পরবর্তীতে আপনারা দেখতে বা শুনতে চান সেক্ষেত্রে সার্চ করতে পারেন ইউটিউবে youtube.com RTV লাইফস্টাইল এই ঠিকানায়। প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হৃদরোগ বিভাগ, কুর্মিটোলা জেনারেল হসপিটাল, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের। ধন্যবাদ আপনাকে। জি, আমরা যে শব্দটি দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই তা হলো হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক শব্দটি তো আমরা সকলেই জানি এবং শুনে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে হার্ট অ্যাটাক বলতে কি বোঝায় সেটি একটু আমাদেরকে বুঝিয়ে বলবেন। আসলে আমরা সবাই জানি যে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, যেটা মেডিকেল টার্ম, সেটাকেই আমরা বলি হার্ট অ্যাটাক। মানে হঠাৎ করে বুকে যখন প্রচণ্ড ব্যথা হয় এবং সেই ব্যথা যদি 20 মিনিট বা তার বেশি সময় ধরে স্থায়িত্বকাল থাকে, সেই সমস্যাটাকেই অনেক সময় আমরা হার্ট অ্যাটাক হিসাবে বিবেচনা করি তখনই যখন এর সাথে ইসিজিতে কিছু চেঞ্জ আসে। যেমন ইসিজিতে আমরা বলি এসটি ডিপ্রেশন, টি ইনভার্সন, এই ধরনের কিছু চেঞ্জ থাকে বা এসটি এলিভেশন থাকতে পারে। এর পাশাপাশি আমরা কিছু টেস্ট করি, যেমন ট্রোপোনিন লেভেল যদি বেশি থাকে, হাই সেন্সিটিভ ট্রোপোনিন বা ট্রোপোনিন অথবা সিকেএমবি, এই কম্বিনেশন যখন হয় তখনই আমরা এটাকে হার্ট অ্যাটাক বলি। মানে এই প্রচণ্ড ব্যথা হবে বুকে, যেটা মনে হবে পাথর চাপা দেওয়ার মতো ব্যথা, তার সাথে ইসিজি চেঞ্জ এবং এই মার্কার ব্লাডের যদি বেশি থাকে তখন আমরা হার্ট অ্যাটাক বলি। এখন এটা কেন হয়, কারণগুলো যেমন হার্ট অ্যাটাকের জন্য আমরা হার্টের দুইটি রক্তনালীর কথা জানি, একটা ডান দিকে রক্তনালী থাকে, একটা বাম দিকে, রাইট কর্নারি আর্টারি, লেফট কর্নারি আর্টারি। লেফট কর্নারি আর্টারি দুইটি মেন ব্রাঞ্চ থাকে, একটা হচ্ছে এলএডি বলি আমরা, আর একটা এলসিএক্স বলি। সবাই মোটামুটি এগুলো জানে যারা এই রিলেটেড আর কি। তো এই তিনটি রক্তনালী, এই রক্তনালীগুলির ভিতরে দেখা যাচ্ছে যে কোলেস্ট্রল জমে, অ্যাথ্রোমাটাস প্ল্যাক তৈরি হয়। এই প্ল্যাকটাই হচ্ছে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে। বাধা সৃষ্টি করার ফলে হচ্ছে হার্টের যে অক্সিজেন সরবরাহ এবং নিউট্রিশন সরবরাহ হয় মাসেলে, সেই সরবরাহ না হওয়ার জন্য মাসেলে যেটা হচ্ছে ইনফাকশন, মানে এক ধরনের পছন্দরা বা মাসেলগুলো নষ্ট হয়ে যাওয়া, এটি হলো হার্ট অ্যাটাক। এখন এই অ্যাথ্রোমাটাস প্ল্যাকটা কেন হয়? প্ল্যাক হওয়ার জন্য হচ্ছে আমরা বলি জেনেটিক একটা ব্যাকগ্রাউন্ড লাগে। তার উপর হচ্ছে যারা ধূমপান করেন, যারা কায়িক পরিশ্রম কম করেন, ওজন বেশি থাকে, তারপর হচ্ছে যাদের উচ্চ রক্তচাপ থাকে, ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস, রক্তে কোলেস্ট্রলের মাত্রা যাদের বেশি থাকে, তাদের যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে এই ধরনের হার্ট অ্যাটাকের, আরও কিছু মাইনর ফ্যাক্টর আমরা বিবেচনা করি, যাদের যেমন হচ্ছে মেল সেক্স, আমরা বলি বয়স, পুরুষ মানুষের বয়স 40-এর উপরে, পোস্টমেনোপজাল ফিমেলদের ক্ষেত্রে, তারপর প্রোটিন সি, প্রোটিনের, হোমোসিস্টিন লেভেল, এই ধরনের আরও কিছু কিছু ফ্যাক্টর বলে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ইভেন এয়ার পলিউশনকেও দায়ী করা হয়। তো এই ফ্যাক্টরগুলো মিলে তখন তৈরি হয় কি, ওই প্ল্যাক তৈরি হয় রক্তনালীর ভিতরে এবং সে বাধাগ্রস্ত করে রক্ত চলাচলকে বাধাগ্রস্ত করে, এবং সেই বাধাগ্রস্ত যদি একেবারে টোটাল অক্লুশন, একেবারেই বন্ধ হয়ে যায় রক্ত চলাচল, অথবা পার্শিয়াল রক্ত চলাচল করে ম্যাক্সিমাম বন্ধ, এরকম পরিস্থিতিটাকে আমরা হার্ট অ্যাটাক বলি। জি, হার্ট অ্যাটাকের প্যাথোফিজিওলজি বা কী কারণে হয়, কাদের ক্ষেত্রে হতে পারে, রিস্ক ফ্যাক্টরগুলো সবগুলো সম্পর্কে আপনি খুব চমৎকারভাবে সংক্ষেপে আলোচনা করেছেন। যখন একজন ব্যক্তি হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছেন তার তখন কি দায়িত্ব, বা তার আশেপাশের লোকজন তখন তাদের কি দায়িত্ব, কতক্ষণ সময়ের মধ্যে হাসপাতালে নিতে হবে, অথবা হাসপাতালে যাবার পূর্বে কোনো ব্যবস্থা গ্রহণ করার কিছু রয়েছে কি? এখন এখানে একটা সমস্যা হচ্ছে, যেমন হসপিটালে না পৌঁছা পর্যন্ত কিন্তু আমরা কনফার্ম করতে পারছি না, কারণ বাকি দুইটার জন্য কিন্তু এখানে সিমটম আর দুইটা টেস্ট, যেটা একটা ইসিজি করা দরকার আর একটা হচ্ছে ব্লাড মার্কার, হসপিটালে পৌঁছানোর পরেই কিন্তু ডায়াগনোসিস কমপ্লিট হয়। এর আগে যে প্রবলেমটা হয় বুকের মাঝখান বরাবর জ্বালা পোড়া, ব্যথা, একে আমরা করি কি যে এটা গ্যাস্ট্রিকের সমস্যা, অ্যাসিডিটি, এই ধরনের সমস্যা বলে আমরা তখন অ্যান্টাসিড সিরাপ খেতে থাকি, গ্যাস্ট্রিকের ওষুধ খেতে থাকি। এখানে টাইম কিল করা হচ্ছে, অনেক সময় সময় নষ্ট করা হচ্ছে। তো এখন
আমরা যেটা বলবো যে যাদের বয়স 40-এর বেশি পুরুষ মানুষ, ধূমপান করেন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস আছে, এই ধরনের রিস্ক ফ্যাক্টর যাদের আছে, তাদের এই ধরনের ব্যথা হলে কিন্তু সময় নষ্ট না করে অবশ্যই তাকে উচিত হলো একজন ডাক্তারের কাছে শরণাপন্ন স্বাস্থ্য কেন্দ্রে যাওয়া, গিয়ে তার ডায়াগনোসিসটা অ্যাটলিস্ট কনফার্ম করা, অন্তত যেখানে ইসিজি করার সুবিধা আছে। এখন আমি যদি বুঝতে পারি যে এটা হার্ট অ্যাটাকই, সেই ক্ষেত্রে আমার করণীয় কি? করণীয় হচ্ছে আমরা বলি যে অ্যাসপিরিন ট্যাবলেট, যেটা হচ্ছে চুয়েবল ট্যাবলেট বা যেটাই পাওয়া যায়, চিবিয়ে খাওয়া যায়, সেটা ক্রাশ করে সাথে সাথে কিন্তু 300 মিলিগ্রাম আমরা খেয়ে ফেলতে বলি। অ্যাসপিরিনটা খেলে দেখা যায় মেজরিটি কেসই কিন্তু মৃত্যু ঝুঁকি থেকে বাঁচিয়ে ফেলে, কারণ হচ্ছে উইদিন 1 আওয়ার, 1 ঘন্টার ভিতরে অনেক রোগী কিন্তু মারা যায় হার্ট অ্যাটাকের। এই জন্য আমাদের অ্যাসপিরিনটা যদি অ্যাটলিস্ট আমরা নিতে পারি, আর বুকে ব্যথা কমার জন্য যদি নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বাসা থাকে অথবা অনেকের স্প্রে থাকে, স্প্রে যদি ব্যবহার করা যায় তাহলে কিছুটা বুকে ব্যথা কমবে। এর পরবর্তীতে হচ্ছে যত দ্রুততম সময়ের ভিতরে সম্ভব যেখানে করোনারি কেয়ার ইউনিট মানে হার্টের চিকিৎসা অ্যাভেলেবল, সময় নষ্ট না করে দ্রুততম সময়ের ভিতরে যেখানে হার্টের চিকিৎসা বলে ওই হসপিটালে যে পৌঁছা উচিত, যেখানে স্পেশালাইজড কার্ডিয়াক ট্রিটমেন্ট যেখানে হয় বা হার্টের চিকিৎসা, যেমন বিশেষ করে আমাদের মেডিকেল কলেজগুলোতে কিন্তু আছে করোনারি কেয়ার ইউনিট, স্পেশাল হসপিটাল আছে গভর্নমেন্ট লেভেলও এরকম হার্টের চিকিৎসা, প্রাইভেট যে সমস্ত হসপিটালগুলিতে করোনারি চিকিৎসা অ্যাভেলেবেল, এই সমস্ত হসপিটালে অবশ্যই দ্রুততম সময়ের ভিতরে পৌঁছা উচিত। জি, আমরা একটি শব্দ শুনে থাকি যেটি আপনার মাধ্যমে একটু ক্লিয়ার হতে চাই যে গোল্ডেন আওয়ার কাকে বলা হয় এই ক্ষেত্রে, এবং যখন একজন ব্যক্তি হার্ট অ্যাটাক আক্রান্ত হয়েছেন তখন তিনি যখন হাসপাতালে পৌঁছলেন বা করোনারি কেয়ার ইউনিটে পৌঁছলেন, তখন তার ট্রিটমেন্ট প্রোটোকলগুলো আসলে কি হয় বা কিভাবে হওয়া উচিত সেটি আমাদের। ধন্যবাদ আপনাকে। যে এটা হার্ট অ্যাটাকের রোগীর ক্ষেত্রে যেটা সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি সেটা হচ্ছে প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি করা। প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে আমরা যেটা বলি 12 ঘন্টার ভিতরে যদি রোগী পুষতে পারেন প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি করা উচিত বুকে ব্যথা থাকলে। এখন আমাদের দেশে আসলে একটা হচ্ছে যে দ্রুত ট্রান্সফার করা হসপিটালে, ট্রাফিক জ্যাম, তারপরে হচ্ছে পেশেন্ট নিজে প্রস্তুতি নেওয়া, তার মন মানসিকতা তৈরি হয়ে যায় আমার হার্টের সমস্যা হচ্ছে আমি যাবো হসপিটালে, এই সমস্ত কারণে আমাদের দেশে সেই গোল্ডেন আওয়ার আমরা কিন্তু পাই না, অনেক সময় ফুলফিল করা সম্ভব হয় না। যেটা হলো প্রথম ঘন্টার ভিতরে যে পৌঁছতে পারলে যত দ্রুত আপনি পৌঁছবেন ততই মাসেল সেফ হবে, হার্ট মাসেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সময় যাবে। মানে এই জন্য বলা হয় যে প্রতিটা মিনিট প্রতিটা টাইম হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সময়টা সেই সময় আসলে খুবই গুরুত্বপূর্ণ, যত দ্রুত সম্ভব আমরা যদি পৌঁছাতে পারি। আমরা এই বিষয়টি নিয়ে শুনবো, তার আগে একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। জি দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। স্যার আমার ঘাড়ে 2 দিন ধরে আর কি ব্যথা হচ্ছে, বুকেও ব্যথা হচ্ছে কন্টিনিউসলি 2 দিন ধরে আর কি। জি, এটা কি স্যার হার্ট অ্যাটাকের পূর্ব কোনো লক্ষণ কিনা? আপনার ব্যথার ধরনটি কিরকম একটু বলবেন, কখন ব্যথা অনুভব করছেন, কাজের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, বা আপনার বয়সটা একটু বলবেন। স্যার আমার বয়স হচ্ছে 31। জি, এটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ব্যথাটা একটু বেড়ে যায়। নরমালি কন্টিনিউসলি 3 ব্যথা থাকে, হালকা হালকা ব্যথা থাকে আর কি। 2 দিন ধরে আর কি ব্যাপারটা এমন হচ্ছে, এর আগে এমন হয়নি। আপনি কোনো ব্যথার ওষুধ খেয়েছেন বা কোনো মাসেল রিল্যাক্সেন্ট জাতীয় কোনো ওষুধ খেয়েছেন ইন দ্য মিন টাইম? না স্যার, আমি ওষুধ এখনো মানে খাওয়া হয়নি। জি, আপনাকে ধন্যবাদ। এই বিষয়ে এখন আপনার জন্য কি করা উচিত সেটি নিয়ে আমরা কথা বলছি, বলুন স্যার। হ্যাঁ, ধন্যবাদ প্রশ্নের জন্য। আসলে ওনার যে বয়স এবং যে ব্যথার ধরন, এই ব্যথার ধরনে হৃদরোগ হওয়ার সম্ভাবনা কম। জি, তারপরও আমরা যেটা বলি যে হৃদরোগের যে লক্ষণগুলো সেটা বুকের সাধারণত মাঝখান বরাবর বুকে ব্যথা হবে। সেই ব্যথা হচ্ছে বাম হাতে যেতে পারে, বাম হাতে চোয়ালে, তারপর পিঠে যেতে পারে, আবার অনেক সময় ডান হাতে যেতে পারে, এপিগ্যাস্ট্রিক রিজন মানে পেটের উপরে অংশ ব্যথা আসতে পারে। এই ব্যথাটা হচ্ছে আপনার কাজ করলে ব্যথা হবে, মানে কোনো একটা কাজের সাথে কিন্তু কাজের সাথে সম্পর্কিত হবে। যদি রেস্টে থাকলে ব্যথাটা সাধারণত কমে যায়, রেস্টে ব্যথাটা কমে যায়। যেমন যদি হার্টবেন ব্যথা বাড়বে, রেস্টিমেন্ট কমে যাবে, সাধারণত এই ধরনের কিন্তু হয়। তার পাশাপাশি হচ্ছে রিস্ক ফ্যাক্টরগুলি আমরা খুঁজি, যেমন ধূমপান যারা করেন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে কোলেস্টেরল মাত্রা বেশি, অথবা ফ্যামিলিতে কার হার্ট, এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু প্রয়োজন। এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে ধারণা করা যেতে পারে যে স্পেসিফিক যদি এই ধরনের পেইন থাকে তখনই কিন্তু আমরা তা ধরে নিব যে এটা করোনারি আর্টারি ডিজিজ জন্য হতে পারে। তবে বয়সটা ইম্পর্টেন্ট না। এখন আমরা দেখি যে অনেক সময় 30 বছর বয়সও কিন্তু হার্টের সমস্যা হয়, একেবারে যে হয় না তা নয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি, যদি খুব বেশি কনফিউশন হয়, যেমন উনি হচ্ছে রাত্রে সকালবেলা উঠে ওনার ব্যথাটা হয়, এবং এগুলি সাধারণত পেপটিক আলসার ডিজিজের সাথে বেশি রিলেটেড, মাসল পেইন হতে পারে। তারপরে যদি কনফিউশন হয়, কোনো একজন ডাক্তারের শরণাপন্ন হয়, প্রয়োজনে ইসিজি, ইকো, ইটিটি এই ধরনের পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে আমার হার্টের রোগ আছে কি না।
জি, ওনার পরামর্শটি নিশ্চয়ই পেয়ে গেছেন। আর একজন দর্শকের সাথে আমরা কথা বলছি। জি দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। ওয়ালাইকুম সালাম, আমার নাম আনিসুর রহমান, আমি গাজীপুর থেকে বলছি। জি বলুন। আমার শ্বাসকষ্ট থেকে মনে করেন যে আমি ইনহেলার ইউজ করি, জি ঘুমাই, ঘুমে আমার নিঃশ্বাস মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। এটা কি হার্ট অ্যাটাকেরই নাকি অন্য কোনো সমস্যা? না আমার শ্বাসকষ্ট থেকে এই অবস্থা। শ্বাসকষ্ট থেকে আপনার এই সমস্যাটি হচ্ছে, আপনার বয়সটা একটু জানাবেন। আমার বয়স 35। 35। আপনি ইনহেলার ছাড়া আর কোন ধরনের ঔষধ ব্যবহার করেন? আমি একটু কবিরাজি ওষুধ খাই, দামাসিন। আচ্ছা, আপনার এই সমস্যাটি ইদানিং দেখা দিয়েছে। আপনার এখন কি করা উচিত বা কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করা উচিত সেটি আমরা নিয়ে আলোচনা করছি। আপনাকে ধন্যবাদ। স্যার বলুন। হ্যাঁ, ধন্যবাদ প্রশ্নের জন্য। এখানে শ্বাসকষ্টের জন্য আমরা তিনটা জিনিসকে রেসপন্সিবল ধরি। একটা হচ্ছে কার্ডিয়াক প্রবলেম, আরেকটা হচ্ছে রেসপিরেটরি প্রবলেম, আর একটা হচ্ছে যেটা স্লিপ অ্যাপনিয়া আমরা বলি, যাদের ওজন বেশি থাকে, শর্ট নেক থাকে, তাদের ক্ষেত্রে স্লিপ অ্যাপনিয়া। যেমন ওনার যেটা মনে হচ্ছে যে উনি ইনহেলার নিচ্ছেন বা এরকম শ্বাসের প্রবলেম, তাহলে অনেক সময় হচ্ছে কি ঠান্ডাজনিত কারণে তার শ্বাসের সমস্যাটা অ্যাগ্রাভেট হইলে এরকম প্রবলেম হতে পারে। এরপরও আমরা যেটা বলবো, যেমন হার্টের জন্য কিনা, যেমন যাদের হার্টের জন্য শ্বাসকষ্ট হয়, অনেক সময় রাত্রিবেলাও কিন্তু শ্বাসকষ্ট হতে পারে, যেটাকে আমরা বলি পিএনডি, paroxysmal nocturnal dyspnea। সাধারণত যাদের এলভিএফ হয়, লেফট ভেন্ট্রিকুলার ফাংশন ডিস্টার্ব হয়, তাদের ক্ষেত্রে কিন্তু রাতে এই ধরনের শ্বাসকষ্টে উঠে বসে থাকতে হয়, এরকম একটা প্রবলেম হয়। সেই ক্ষেত্রে অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। ব্যাকগ্রাউন্ডটা কি? তার করোনারি আর্টারি ডিজিজের একটা হিস্ট্রি থাকতে হবে। যেমন তার আগে করোনারি আর্টারি ডিজিজ ছিল, তার বুকে ব্যথা ছিল, তার হার্টের ফাংশন কম, তাই না, এরকম একটা সিচুয়েশন কিন্তু তার থাকতে হবে। দ্যাট মিন যাদের হার্টের প্রবলেম আগে থেকে আছে তাদের ক্ষেত্রে হার্ট ফেলিউর যদি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে রাত্রেবেলা এই ধরনের শ্বাসকষ্ট হতে পারে একটা সময়। আরেকটা হচ্ছে যাদের ওয়েট বেশি, শর্ট নেক, তাদের হচ্ছে অনেক সময় রাতের বেলা শ্বাসকষ্ট হয়, উঠে বসে থাকলে আবার ঠিক আরাম লাগে। যেমন যাদের ক্ষেত্রে আমরা বলি যেটা স্লিপ অ্যাপনিয়া, যেটা বলি রাতে শোয়ার সময় এরকম হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার হিস্ট্রি নিয়ে এগুলো নিশ্চিত হওয়া প্রয়োজন। যেমন সিজনাল ভেরিয়েশন যদি থাকে, এবং যার ক্ষেত্রে ঠান্ডাজনিত সমস্যা থাকে, কাশি থাকে, রাইনাইটিস থাকে, এবং যদি ইনহেলারের এই শ্বাসকষ্টটা কমে, তাহলে বেশি হচ্ছে সম্ভাবনা হচ্ছে রেসপিরেটরি প্রবলেমের দিকে যায়, যেমন অ্যাজমা বা এই রিলেটেড সমস্যাগুলোর দিকে যায়। যাদের ক্ষেত্রে হঠাৎ শ্বাসকষ্ট হচ্ছে, আগে বুকে ব্যথা ছিল, হার্টের রোগ ছিল, তার যদি শ্বাসকষ্ট হয় তাহলে আমরা সেটাকে হার্টের প্রবলেমের দিকে বিবেচনা করব। আর যার ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ধরনের কোনো সমস্যা নাই, কিন্তু শুধু শোয়ার সময় শ্বাসকষ্ট হয়, বসে থাকলে শ্বাসকষ্ট নাই, রাত্রেবেলা এরকম যদি হয়, সেই ক্ষেত্রে আমরা স্লিপ অ্যাপনিয়ার দিকে চিন্তা করব। এগুলো আবার কিছু টেস্টের মাধ্যমে, যেমন কিছু পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত দিতে পারি। যেমন ফুসফুসের সমস্যা থেকে লাং ফাংশন টেস্ট করলে কিন্তু পরিষ্কার হবে এটা কি অ্যাজমা রিলেটেড কিনা বা সিওপিডি কিনা। আর হচ্ছে আমরা যদি একটা ইকোকার্ডিওগ্রাম করি, তাহলে হার্টের কোনো সমস্যা কিনা বোঝা যাবে। অন্তত এই দুটো টেস্ট করলে আমরা কিন্তু নিশ্চিত হতে পারবো যে এসেনশিয়াল পরীক্ষা তার করা উচিত, তাহলে নিশ্চিত হওয়া যাবে। আমরা আরেকজন দর্শকের প্রশ্ন নিচ্ছি, আরেকজন দর্শকের সাথে আমরা কথা বলবো। জি দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটি বলবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, আমরা শুনছি, বলুন। জি, আমি ঢাকার নবাবগঞ্জ থেকে বলছিলাম, আব্দুল কাদের স্যার। জি বলুন। হ্যাঁ, আমি স্যারের কাছে জানতে চাইছিলাম যে আমার মার মানে হার্ট আগে কখনো ব্যথা হয়নি। প্রথম মানে রাত্রে ব্যথা, তো ব্যথা সকালবেলা অনেক ব্যথা ছিল, এরপরে বমি করে ফেলছে। এরপরে আমরা দ্রুত একে সরওয়ার্দী হাসপাতালে নিয়ে যাই। জি, সেখানে ডাক্তার ট্রিটমেন্ট দিল এবং আমাদেরকে অনেক কিছু জিজ্ঞাসা করলো, বললো না ঠিক তুমি আনছেন, এবং ওনারা একটা বড় একটা ইঞ্জেকশন নেন, অনেক ট্রিটমেন্ট দেওয়ার পরে বললো যে আপনার মা এখন আউট অফ ডেঞ্জার। কিন্তু স্যার আমার কথা হচ্ছে যে আমি এই মা সুস্থ হয়ে গেছে, এরপরে আমরা মসজিদে রিল্যাক্স আমি মসজিদে নামাজ পড়তে গেছি। তো মসজিদে নামাজ পড়তে শুনলাম যে মার অবস্থা খারাপ, আস্তে আস্তে আমার মা মারা গেল। তো আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, স্যার আপনি বললেন যে আমার মা আউট অফ ডেঞ্জার, এখন আমার মা নাই, এর কারণটা কি স্যার? আসলে এখানে মানে কি করতে পারে স্যার, এটা আমি স্যারের কাছে জানতে চাচ্ছিলাম। বললো যে মানে ঠিক আপনার মা হার্ট অ্যাটাক করছিল, তো সুস্থ এখন, কিন্তু পরবর্তীতে আবার মানে 5 মিনিট আমার মা মারা গেল স্যার। এই হ্যাঁ, ধন্যবাদ আপনার। জি দর্শক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার মা মৃত্যুবরণ করেছেন, আপনার সাথে আমরাও সমবেদনা প্রকাশ করছি। আপনার এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, আপনি একটু ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠানটি দেখবেন। আমাদের ছোট্ট একটি বিরতি নেবার সময় হয়ে গেছে, বিরতির পরে আমরা এসে এই বিষয়টি নিয়ে এবং অন্যান্য হৃদরোগ সম্পর্কে আলোচনা করব। প্রিয় দর্শক, আমাদের ছোট্ট একটি বিরতি নেবার সময় হয়ে গেছে, আমরা কিছুক্ষণের মধ্যে ফিরে আসব, আমাদের সঙ্গেই থাকবেন।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি এসকে ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের আলোচনার বিষয় হার্ট অ্যাটাক এবং অন্যান্য হৃদরোগজনিত সমস্যা। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কুর্মিটোলা জেনারেল হসপিটাল, ঢাকা। আমরা বিরতির পূর্বে একজন দর্শকের প্রশ্ন পেয়েছিলাম। তিনি এরকম উল্লেখ করেছিলেন যে তার মা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, হসপিটালাইজড ছিলেন এবং কিছুদিন পরে তিনি আবারও অ্যাটাক হয়ে মৃত্যুবরণ করেছেন। উনি এই সিচুয়েশনটা সম্পর্কে উনি একটু জানতে চাইছেন, অথবা সামগ্রিকভাবে বিষয়টি নিয়ে যদি একটু আমরা ওনার আম্মার মৃত্যুতে দুঃখ প্রকাশ করতেছি এবং তার সমবেদনা প্রকাশ করছি। এর সাথে যেটা মেডিকেল যে সব টার্মগুলো সেগুলো আমি একটু বলে যাই যে কেন এই প্রবলেমটা হলো। সেটা হচ্ছে যখন হার্ট অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক হওয়ার পরে বাংলাদেশের বা সব জায়গায় চিকিৎসার যে ব্যবস্থাটা সেটা হলো হার্ট অ্যাটাকে একটা হলো প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি, আর একটা হচ্ছে যদি প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি করা না যায় সেক্ষেত্রে থ্রম্বোলাইসিস থেরাপি দেওয়া হয়। তারপর হচ্ছে কিছু মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার পর রুগী যখন স্টেবল হয়, স্টেবল মানে হচ্ছে রুগীর প্রেশার ভালো, তার হচ্ছে কোনো শ্বাসকষ্ট নাই, বুকে ব্যথা নাই, এরকম একটা সিচুয়েশন যখন হয় হসপিটালে, সাধারণত দেখা যায় 3 থেকে 5 দিনের ভিতরে রুগী কিন্তু স্টেবল হয়ে যায়। স্টেবল হইলে সাধারণত রুগীদেরকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়, মানে ডিসচার্জ করে দেওয়া হসপিটাল থেকে। এটা হচ্ছে নর্মাল অ্যাক্টিভিটি হসপিটালে। এরপর বাড়িতে যাওয়ার পর ওখানে কিন্তু লেখা থাকে কোনো ভারী কাজ করা যাবে না, 1 মাস পূর্ণ বিশ্রামে থাকতে হবে, কিছু উপদেশ কিন্তু থাকে। এখানে যে প্রবলেমটা হয় অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় বাড়িতে যে স্বাভাবিক কাজকর্ম করে না অনেকে, তারপরও না করলেও অনেক সময় ভিতরে যদি খুব সিভিয়ার ডিজিজ থাকে আবারও কিন্তু হার্ট অ্যাটাক হয়, পারিবারিক বা মানসিক বিভিন্ন চাপ থাকতে পারে, অনেক ঘুম ঠিক মতো না হইলে দেখা গেলো বাড়িতে গিয়ে কিন্তু আবার হার্ট অ্যাটাকের একটা রিস্ক থাকে। এটা হচ্ছে প্রথম হচ্ছে আপনার 3 দিন খুব বেশি রিস্ক, 72 আওয়ার, তারপরে হচ্ছে আপনার 1 মাসের ভিতরে তারপরে রিস্ক আরও থেকে যায়। এইভাবে হচ্ছে কি আস্তে আস্তে রিস্কটা কিন্তু কমে যায়। তাহলে 1 মাস সময়টা কিন্তু খুব মারাত্মক। এই জন্য 1 মাস সময়টাকে আমরা বলি যে রেস্টে থাকার জন্য। ম্যাক্সিমাম মৃত্যু কিন্তু 1 মাসের ভিতরে হয়ে যায়, যার জন্য হচ্ছে কি বাড়িতে যাওয়ার পরে আপনার ঝুঁকি কিন্তু চলে যাচ্ছে না, কিন্তু ঝুঁকি কিন্তু আছে। এখন এই ঝুঁকিটা তো ওনার আছে, এই ঝুঁকিটা নিয়েই কিন্তু উনি বাড়িতে আছেন। ওই সময় হঠাৎ করে বুকে ব্যথা উঠতে পারে, হঠাৎ করে এরিথমিয়া হয়, যেটা হলো ভেন্টিকুলার টেকিকার্ডিয়া, ভেন্টিকুলার ফিব্রিলেশন, এই ধরনের সমস্যা হয়ে কিন্তু অনেক রোগী কিন্তু মৃত্যুবরণ করেন। সেটা আমরা হার্ট অ্যাটাক নিয়ে বা হৃদরোগের কোনো সমস্যা নিয়ে যদি কেউ হাসপাতালে ভর্তি হন, তিনি যদি সুস্থ হয়ে বাসায় ফিরেও যান, তারপরেও তাকে বেশ কিছুদিন ধরে এই ঝুঁকিগুলো অ্যাভয়েড করবার জন্য অন্ততপক্ষে যেভাবে স্বাস্থ্য পরামর্শগুলো লেয়া আছে সেগুলি বিশেষভাবে মেনে চলা উচিত। সেটি হচ্ছে সবচেয়ে বড় পরামর্শ। আমরা আরেকজন দর্শকের প্রশ্ন পেয়েছি। জি দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম। জি বলুন। আমি বাগেরহাট থেকে বলছিলাম। জি বলুন, শুনছি আমরা। আমার ছোট বোনের সমস্যা হচ্ছে, বুঝছেন, ছোটবেলা থেকে নিউমোনিয়া ছিল। তো নিউমোনিয়া থাকার পরে ওর ডাক্তার দেখানোর পরে সুস্থ হয়েছে। তো এখন হচ্ছে ওর বয়স হচ্ছে 14 থেকে 15। হঠাৎ করে বিগত 6 মাসে ওর বুকে মানে দম বন্ধ হয়ে নিঃশ্বাসটা আটকে যায়, ঠিক আছে। এরকম 6 মাস হয়েছে, হবে ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখানোর পর বিগত কয়েকদিনে ওর সমস্যা আরো গুরুতর হয়েছে। তারপরে আপনার ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দেখানোর পরে ডাক্তার তাকে টেস্টে এনজিওগ্রাম করছি, ওইখানে আপনার হার্টে একটা ছিদ্র ধরা পড়ছে, ঠিক আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কি ওই মানে যে অপারেশনটা তারা অপারেশন করার কথা বলছে, তো এই অপারেশনটা কি আসলে কি কতটুকু ভালো হবে করলে? জি, আপনাকে ধন্যবাদ দর্শক। আপনার বোনের ইতিহাসটি আমরা শুনলাম বা হিস্ট্রিটি শুনলাম, সেই অনুযায়ী না, খুব সুন্দর হিস্ট্রি যে বারবার লাংসে ইনফেকশন হয়, মানে রিপিটেড রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, সাধারণত এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু প্রেজেন্টেশনটা এই ধরনের যেভাবে উনি প্রেজেন্ট করলেন, এবং আমরা একসময় ইকো করলে দেখি যে হার্টে একটা ছিদ্র আছে। এখন কথা হচ্ছে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট হলো একটা কমন হার্টের প্রবলেম আমাদের দেশে, যাকে কনজেনিটাল হার্ট ডিজিজ আমরা বলি, জন্মগত সমস্যা। এটা উনি জন্মগ্রহণ করছেন এই সমস্যা নিয়ে। এখন এর চিকিৎসা আমাদের দেশে অ্যাভেলেবেল, এই চিকিৎসা আমাদের দেশে অ্যাভেলেবেল, অবশ্যই লেভেলের চিকিৎসা অ্যাভেলেবেল, এবং সব এই চিকিৎসার জন্য উনি যেটা চিন্তা করতেছেন যে বাইরে যাওয়া প্রয়োজন কিনা, যেটা মিন করতে যাচ্ছেন, দরকার নেই। অবশ্যই আমরা দেশের মধ্যেই সর্বোচ্চ চিকিৎসা গ্রহণ করতে চাই এবং আমরা উৎসাহিত করতে চাই যে আমাদের দেশের মানুষ আমাদের দেশেই সর্বোচ্চ চিকিৎসাটি তারা গ্রহণ করবেন। এবং আপনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে এই ধরনের অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বা কনজেনিটাল ডিফেক্টের চিকিৎসা আমাদের দেশে অবশ্যই অ্যাভেলেবল। আমরা আরেকজন দর্শকের সাথে কথা বলতে চাই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোস্তাফিজুর রহমান।
জি বলুন প্লিজ। আমার হার্টে ব্লক ছিল 2টা। জি বলুন, হ্যালো, শুনতে পাচ্ছি আপনার। আমার হার্টে বলুন। 2টা ব্লক ছিল, একটা রিং লাগানো হয়েছে। আর জি। আর একটা রিং লাগানো হয়েছে, তো একটু একটু অসুবিধা হয়, মাঝে মধ্যে একটু গরম লাগে, ঘাম হয়। জি দর্শক, আপনি কতদিন আগে এই অপারেশন করিয়েছিলেন বা রিং পরানো হয়েছিল কতদিন আগে? এই 1 বছর আগে। 1 বছর আগে। এখন কি আপনি নিয়মিত ফলো আপে আছেন বা নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন? হ্যাঁ, পরামর্শ অনুযায়ী তো চলতেছে। জি, আপনি নির্দিষ্টভাবে কিছু জানতে চাইছেন? হ্যাঁ, যে ওষুধটা যে আছে, জি পিকারেল, এনজিভেন্ট এমআর, বিসলল, জি এটোবা, ফটি, এগুলা কতদিন খাবো? জি, আপনাকে অনেক ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। ওনার এখানে 2টা ইস্যু আছে। প্রথম ইস্যু হলো ওনার 2টা ব্লক, একটা রিং লাগানো হলো, আরেকটার সম্পর্কে উনি কিছুটা জানতে চাচ্ছেন, যেটা বোঝা যাচ্ছে প্রশ্ন থেকে। আরেকটা হলো ওষুধ কতদিন খাবে। প্রথম কথা হচ্ছে যে 2টি ব্লক যদি থাকে, নিশ্চয়ই একটি সিগনিফিকেন্ট ছিল বা 70% উপরে থাকাতে একটাতে রিং লাগানো হয়েছে, আরেকটাতে রিং লাগানো হয়নি। তো আরেকটা অথবা কোনো নন ইম্পর্টেন্ট আর্টারি হতে পারে, যার জন্য ওখানে কোনো কাজ করা হয়নি। জি এখন কথা হচ্ছে যদি সিমটম থাকে, যেমন সিমটম থাকলে আর সেই রক্তনালীতে যদি ব্লকের মাত্রা বেশি থাকে, তাহলে সেটাতে আবার কাজ করা প্রয়োজন। যদি সিমটম থাকে বা যদি নন ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট রক্তনালী হয়, অথবা 1 বছর হয়ে গেছে, এখন তো ওই যেটা ব্লক ছিল সেই ব্লকটা বাড়তেও পারে, জি তাই না? সুতরাং নতুন করে কোনো পরীক্ষা নিরীক্ষা করবার প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে হচ্ছে কি, যেটা সিগনিফিকেন্ট হয়, তার যদি সবসময় সমস্যা হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আবার নতুন করে দেখা উচিত ওখানে কি সমস্যা। এটা হলো একটা। 1 নাম্বার। নাম্বার 2 হচ্ছে ওষুধের ক্ষেত্রে যাদের হার্টের রোগ থাকে, এটা জানতে হবে যে এটা হচ্ছে লাইফ লং ডিজিজ ফর দ্য লাইফ। এবং এই ডিজিজকে একেবারেই, যেমন হচ্ছে আমার দ্বারা টাইফয়েড জ্বর হলো, আমি ওষুধ খেলাম ভালো হয়ে গেল না। যেমন হচ্ছে টিবি হলো, ওষুধ 6 মাস খেলাম ভালো হয়ে গেল, এটা কিন্তু ভালো হওয়ার রোগ নয়। তাহলে এখনো পর্যন্ত এমন কোনো ওষুধ আবিষ্কার হয় না যে ওষুধ খেলে কি 6 মাস খেলাম পুরোপুরি রোগটা ভালো হয়ে গেল, তাহলে নোবেল পুরস্কার দেওয়া হবে তাকে। এখনো পর্যন্ত আবিষ্কার নেই। তাহলে কি করতে হবে? আমাদের লাইফস্টাইল চেঞ্জ মাস্ট, তারপরে ওষুধ কিন্তু খেতেই হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটা নির্দিষ্ট কিছু ওষুধ আছে, যে ওষুধগুলি তাকে লাইফ লং খেতে হবে। এবং শুধু এই ব্যক্তি যিনি প্রশ্ন করেছিলেন তিনি নন, যারাই হৃদরোগে আক্রান্ত হয়েছেন বা যাদের ক্ষেত্রে এনজিওগ্রাম করা হয়েছে এবং এনজিওপ্লাস্টি করা হয়েছে অথবা রিং বাইপাস অপারেশন করা হয়েছে, সকলের ক্ষেত্রে আসলে লাইফ লং এই লাইফস্টাইল চেঞ্জ, সাথে লাইফস্টাইল চেঞ্জ, জি, এবং ফলো আপে থাকতে হবে। জি, যারা হৃদরোগে আক্রান্ত রয়েছেন এবং বিভিন্ন ধরনের ঔষধ খাচ্ছেন, অনেক সময় তারা চিন্তা করেন যে নিজেই ঔষধ পরিবর্তন করা অথবা ঔষধ ছেড়ে দেওয়া অথবা চিকিৎসকের কাছে ফলো আপটা নিয়মিত তারা অনেক সময় করতে চান না। তাদের উদ্দেশ্যে আপনার যদি বিশেষ কোনো পরামর্শ? হ্যাঁ, তাদের উদ্দেশ্যে অবশ্যই আমার পরামর্শ যেটা হচ্ছে, তাকে লাইফস্টাইল চেঞ্জ যেটা আমরা বলি, যে রেগুলার 30 মিনিট করে হাঁটা, মানে তাকে হচ্ছে মানে একটা অ্যাক্টিভ লাইফ লিড করতে হবে। অ্যাক্টিভ লাইফ লিড করতে হবে। ধূমপান অ্যাভয়েড করা, অ্যালকোহল, ড্রাগ এডিকশন এগুলি থেকে দূরে থাকা, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে, রক্তে কোলেস্ট্রল মাত্রা ঠিক রাখতে হবে, হার্ট হেলদি খাবারের কথা আমরা বলি, হার্ট হেলদি খাবার তাকে খেতে হবে। তাহলে হচ্ছে কি উনি ভালো থাকবেন। ঘুমাইতে হবে ঠিক মতো, এই নিয়মগুলি মেনে চলতে হবে। তার পাশাপাশি হচ্ছে যে ওষুধগুলি ডাক্তার দিবেন, ওনার চিকিৎসক, সেই ওষুধগুলি অবশ্যই ওনাকে খেতে হবে। এক ফলো আপে থাকতে হবে। একটা নির্দিষ্ট সময় পর মাঝে মাঝে ইসিজি করার প্রয়োজন হয়, ইকোকার্ডিওগ্রাম করে দেখতে হার্টের ফাংশন ঠিক আছে কিনা, ব্লাড থিনার কিছু ওষুধ খেতে হয়, আবার মাঝে মাঝে লিপিড লেভেল দেখতে হয়, কোলেস্ট্রল লেভেলটা কীরকম, কিডনি ফাংশন ঠিক আছে কিনা। এই পরীক্ষাগুলো মাঝে মাঝে করতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী, যেটাকে আমরা ফলো আপ বলি। ফলো আপে যেতে হবে, গেলেই কিন্তু উনি ভালো থাকবেন ইনশাল্লাহ। জি, আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো, যেহেতু আমরা এনজিওগ্রাম নিয়ে কথা বলেছি, খুব সংক্ষেপে এনজিওগ্রাম সম্পর্কে বা ভয় দূরীকরণ সম্পর্কে আপনি যদি একটু কিছু বলেন। এনজিওগ্রাম হচ্ছে একটা পরীক্ষা মাত্র, এটা কিছুই না। হার্টের যে রক্তনালীগুলো আছে, আমি যার কথা প্রথমে বললাম, সেই রক্তনালীগুলো দেখার জন্য আমরা রেডিওফেক ডাই বা আয়োডিন কন্টেনিং ডাই রক্তনালীর ভিতরে দেওয়ার পর সুন্দর ছবি চলে আসে, যেটা সিডি আকারে আমরা মানে এটাকে রিপ্রেজেন্ট করি। এখানে কি দেখি আমরা? হার্টের রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা, থাকলে কয়টা রক্তনালীতে ব্লক, 1টা 2টা না 3টাতে ব্লক, কত পার্সেন্ট ব্লক, কোয়ান্টিটি অ্যানালাইসিস, যেমন সেখানে কি 70% 50% ব্লক, তাহলে ব্লকের সংখ্যা, ব্লকের পরিমাণ, রোগ আছে কিনা এটা নির্ণয় করার পরীক্ষা মাত্র।
এই Angiogram পরীক্ষাতে কোনো করা অজ্ঞান করা হয় না, শুধুমাত্র লোকাল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে পরীক্ষা করা হয়, হাতের রক্তনালী দিয়ে করা হয়, রোগীর তেমন কোনো সমস্যা হয় না, এক্সেপ্ট যদি কোমরবিড কন্ডিশন থাকে, রোগীর হার্টের কন্ডিশন খুব বেশি খারাপ থাকে, সেই ক্ষেত্রে অনেক সময় জটিলতা দেখা দিতে পারে। সুতরাং স্পেসিফিক একেবারে সুনির্দিষ্টভাবে যদি আমরা রোগীকে অ্যানালাইসিস করে এবং তার রিস্ক ফ্যাক্টরগুলো সম্পর্কে রোগীকে ধারণা দিয়ে যদি আমরা কাজ করি, সেক্ষেত্রে জটিলতা হওয়ার সম্ভাবনা কম। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেবার জন্য, এবং অনেক দর্শক আমাদের কাছে টেলিফোন করেছেন বা বিভিন্ন প্রশ্ন জানতে চেয়েছেন, তাদের প্রশ্নের উত্তর দেবার জন্য অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় আপনাকে যুক্ত হবার ধন্যবাদ জন্য। এবং RTV দর্শক যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, এসকে ফার্মাসিউটিক্যালস প্রেজেন্ট সুস্থ থাকুন অনুষ্ঠানে আজকে আমরা হার্ট অ্যাটাক সম্পর্কে আলোচনা করেছি, এবং হার্ট অ্যাটাকের ম্যানেজমেন্ট বা হার্ট অ্যাটাক হলে কি হয়, বাসায় বসে কি করতে হয়, হাসপাতালে গিয়েই বা কী ধরনের চিকিৎসা নিতে হয়, এই বিষয়গুলো সহ অন্যান্য হৃদরোগ সম্পর্কে আলোচনা করবার চেষ্টা করছি। আপনাদের অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানটি উপভোগ করবার জন্য। আল্লাহ হাফেজ।